জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। সংবিধানে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দীর্ঘ আন্দোলন, রাজনৈতিক সংঘাত আর বহু বছরের বিতর্কের পর আদালতের রায়ে আবারও ফিরল সেই কাঠামো যেটিকে একসময় গণতন্ত্রের নিরাপত্তা বলয় মনে করা হতো। কে হবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? এ নিয়ে জুলাই সনদেও ছিল ঐকমত্য, ছিল বিএনপির নোট অফ ডিসেন্ট। অন্যদিকে নতুন সংসদের কয়েক মাসে পারফরমেন্স প্রশ্ন। সরকার দল বিএনপি কি 2/3 সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে কার্যকর সংসদ গঠন করতে পেরেছে, নাকি সমন্বয়হীনতা, মন্ত্রীদের অনুপস্থিতি এবং বিতর্কিত সিদ্ধান্ত তৈরি হচ্ছে নানা প্রশ্ন? আবার প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও সমালোচনার বাইরে নয়। সংসদে তারা কি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছে, নাকি নিজেরাই পড়েছে ভুল তথ্য, অপ্রাসঙ্গিক বক্তব্য এবং বিতর্কের মুখে? এরই মধ্যে রাজনীতিতে আবার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন প্রশ্ন। জামায়াত বলছে একটা ঝাঁকুনি যথেষ্ট। এনসিপি অভিযোগ করেছে জুলাইয়ের চেতনাকে বিষিয়ে তোলার চেষ্টা চলছে। আর সরকারের বক্তব্য, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। সংস্কার ও দেশ পরিচালনা দুটোই এগোবে পাশাপাশি। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমার হাতের ডান দিক থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জামালপুর 3 আসনের সংসদ সদস্য এবং ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির। ঠিক তার পাশেই আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমার হাতের বাঁ দিকে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী এমপি, গাজীপুর 4 আসনের সংসদ সদস্য এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জয়েন করবেন তাসলিমা আক্তার, সদস্য রাজনৈতিক পর্ষদ, গণসংহতি আন্দোলন এবং প্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। দর্শক, রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। আলোচনা করতে আজ আমাদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবার কথাই বললাম। আমরা শুরুতে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলকে দিয়ে শুরু করি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যদি আসি, সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার। এর আগে যখন ছিল এই ব্যবস্থা, তখন সদ্য সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এমন বিধান ছিল। সবশেষ জুলাই সনদে বাছাই পদ্ধতি ও কমিটি নিয়ে যা বলা হয়েছে, একটি নির্দিষ্ট নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। এই কমিটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে র্যাঙ্কড চয়েস অর্থাৎ ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন। বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেখানে। বিএনপির প্রস্তাব, যদি গঠিত কমিটি কোনো একক নামে একমত হতে না পারে, তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ পার্লামেন্টারি মেজরিটি বা বিজয়ী রাজনৈতিক দল বা জোটই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করবে। পুরো প্রক্রিয়াটি কোনো বিশেষ কমিটির হাতে না রেখে সাধারণ আইন অর্থাৎ অর্ডিনারি লেজিসলেশনের মাধ্যমে নির্ধারণের পক্ষে মত দিয়েছে বিএনপি। প্রশ্নটা হচ্ছে, তাহলে আইনের মারপ্যাচে সরকার দলই কি ঠিক করবে কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? আপনার সময় 3 মিনিট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পাওয়ার দাবি আমাদের দীর্ঘদিনের। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প আমাদের সামনে ছিল না, আমাদের সামনে নাই। এবং সর্বোচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পুরো সুযোগ তৈরি হয়েছে। জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠিত সংলাপে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর গঠন নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন পরামর্শ এই ইস্যুতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরে এই চলমান সংসদে আমি আশা করি যে এই বিষয়ের একটি নিষ্পত্তি, ফয়সালা আমরা সবাই পাব। এবং ইতিমধ্যে সংবিধান সংশোধনের জন্যে
সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটির প্রস্তাব করা হয়েছে এবং সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম আহ্বান করা হয়েছে। এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে এই কমিটিতে তাদের নাম প্রস্তাব করা হয় নাই। আমরা আশা করি সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্যে, বিশেষ করে যেসব বিষয়ে সংলাপে আমরা একমত হতে পারি নাই, সেসব বিষয়ে কার্যকর ফলপ্রসূ আলাপ আলোচনার স্বার্থে এই সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করবেন, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে, এবং এই সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া সহ যাবতীয় সাংবিধানিক ইস্যুর নিষ্পত্তি এবং একটা ফয়সালা এটা করা সম্ভবপর হবে বলে আমি মনে করি। আমি আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে, এই রায়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের বহুদিনের সংগ্রাম, বহুদিনের প্রচেষ্টা। জি, ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন আইয়ুবের কাছে আসতে চাই। আইনমন্ত্রী বলেছেন আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হচ্ছে। সেই সরকারের প্রধান কে হবেন এই নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টও ছিল জুলাই সনদে। কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এই নিয়ে জামাতের কি অবস্থান? এবং এইমাত্র যে কথাটি আসলো সেটি হচ্ছে সংবিধান সংশোধন যে কমিটিতে আপনাদের সদস্য আহ্বান করা হয়েছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত সেখানে কোনো সদস্য দেননি। তো সেই হিসেবে এইটার আসলে ফয়সালাটা কিভাবে হতে যাচ্ছে? 3 মিনিট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সহ আলোচকবৃন্দ। আজকে যে আলোচনা আপনারা শুরু করেছেন এটা মূলত পঞ্চদশ সংশোধনীর বাতিলের যে রায়কে কেন্দ্র করে। দেখুন, রায়ে মৌলিকভাবে 4টি বিষয়কে মোটামুটি সমাধানের দিকে যাওয়া হয়েছে, কিন্তু বড় একটা রায়ের মধ্যে আমি বলবো দুর্বলতাই রয়ে গিয়েছে। মৌলিক সমাধানের জায়গায় তারা বলেছে এগুলো আমরা সমাধান করব না, এগুলো নীতিগত বিষয় বা পলিসি ম্যাটার। সংবিধানের 7 এবং 7-এর ক খ সংবিধান পরিবর্তনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতা বলা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। বলা হয়েছে এটা একটা লিভিং ডকুমেন্ট, এটা কোনো মানে ঐশী গ্রন্থ না যে পরিবর্তন করা যাবে না। গণভোটের বিধান আবার ফিরে এসেছে। 47-এর ঘতে বলা হয়েছে নিম্ন আদালতের রিটের আবেদনের যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতা বাতিল করা হয়েছে। এরপরে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেটাকে এখন আবার বাতিল করা হয়েছে। তবে সংসদের হাতে বড় একটা অংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিভাবে হবে, কেমন হবে, কোন প্রক্রিয়া এটা বাছাই হবে, নীতিগত এই বিষয়গুলো মানে আমি বলবো যে কোর্ট তার ঘাড়ে এই কাজটা করতে চায়নি, যেটা ফেসিবাদী সরকার করেছিল, যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা এই কাজগুলো আদায় করেছিল। এটা সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এবার আমাদের আশঙ্কা হলো যে যেহেতু বিএনপি বলা যায় যে একক মেজরিটি সেখানে রয়েছে, সংসদে 2/3 মেজরিটি তাদের রয়েছে, এই রুট মেজরিটির কারণে তারা কতটুকু জনগণের চিন্তাটাকে ধারণ করতে পারবে, একেবারে বিতর্ক মুক্ত তত্ত্বাবধায়ক পদ্ধতিকে প্রবর্তন করতে পারবে, এটা তাদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমি মনে করি বিএনপির জন্য একটা বড় শিক্ষা হলো 2006 থেকে 8 পর্যন্ত বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটার মূল কারণ কিন্তু ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। একই সাথে গত 17 বছর আমরা যে ফেসিবাদের কবলে ছিলাম সেটার সূচনাও হয়েছিল কিন্তু আমি মনে করি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে। সুতরাং এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি সম্পূর্ণরূপে ঐক্যমত্যের ভিত্তিতে সকলের প্রতি সকলের জন্য গণমানুষের উপযোগী করে না হয়, সর্বসম্মতি না থাকে, তাহলে এটা নিয়ে নির্বাচনকালীন যে ব্যবস্থা সেটা নিয়ে যে প্রশ্ন, নির্বাচনের পরবর্তীতে রায় মেনে নেওয়ার যে আমি বলবো এক ধরনের প্রবণতা না মেনে নেওয়ার যে প্রবণতা আছে, এইটার একটা নীতিগত জায়গা থেকেই যাবে। সুতরাং বিএনপির একটা বিরাট দায় দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে। আমি মনে করি আইনমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে আগামী নির্বাচন হবে, এই প্রত্যাশা পূরণ হবে তখনই যখন এটা বিতর্কমুক্ত হবে, সর্বসম্মত হবে, সকলের জন্য উপযোগী হবে। আবার বিএনপি বলছে যে সর্বসম্মত হতে গেলে আপনাদের সংবিধান সংশোধন কমিটিতে যেতে হবে। সংবিধান সংশোধন কমিটির মানে জায়গাটাতে আমরা একেবারে শুরু থেকেই বলছি, এটা তাকে আমরা একেবারে উতপ্রোতভাবে থাকতে চাই যেই পদ্ধতিতে আপনারা ইতিমধ্যে সর্বসম্মত হয়ে নির্বাচনে এসেছেন, সেটা হলো গণভোটের রায়ের ভিত্তিতে। 10 সেকেন্ড বলবেন।
গণভোটের রায়ের ভিত্তিতে আপনারা আপনাদের জায়গা থেকে এই কাজটাকে মানে এগিয়ে নিয়ে যাবেন, সেটা কথা ছিল। কিন্তু আপনারা শুরুতেই তো আমাদেরকে ধাক্কা দিয়েছেন যে আপনারা গণভোটের রায়টা মানেন না, সেই পদ্ধতির মেনে সংবিধান সংশোধন সেই পদ্ধতি তো সেই পথে তো আপনারা আসলেন না। না আসার কারণে একটা সংশয় থেকেই যায় যে আসলে আপনারা আপনাদের কতটুকু সদিচ্ছাকে ধারণ করে এটা বাস্তবায়ন করতে চান। জি, মনিরা শারমিনের কাছে আসতে চাই। তত্ত্বাবধায়কের প্রধান ও সরকারের গঠন কি হবে, এটা তাহলে কিভাবে ঠিক হবে? জুলাই সনদে এই সংক্রান্ত ঐকমত্যের সরকারি দলের নোট অফ ডিসেন্ট আছে, এবং এখনো আপনি যেটি শুনলেন সেটি হচ্ছে সংবিধান সংশোধন কমিটি। সেখানে যদি বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ না করে, সেই ক্ষেত্রে সর্বসম্মতিটা হবে কি করে? 3 মিনিট সময়। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা নিয়ে তো আসলে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। কিভাবে হবে, এটার গঠন প্রক্রিয়াটা কেমন হবে, এটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে এবং সেখানে তারাই আসলে এটা প্রপোজ করবে এবং সেটা র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে সেটা পরবর্তীতে নির্ধারণ হবে যে কে আসলে প্রধান হবেন। তো এটা নিয়ে কিন্তু মোটামুটি ঐকমত্য কমিশনে যে আলাপ আলোচনা সেটা কিন্তু হয়েছে। হওয়ার পরে সেখানে হচ্ছে সরকারি দল অর্থাৎ বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। এখন বিষয়টা হচ্ছে মানে যদি এরকম হইতো যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এটা হচ্ছে খুব মানে এটা প্রশ্নবিদ্ধ যদি না করা যেত প্রক্রিয়াটাকে, তাহলে কিন্তু ঐকমত্য কমিশনের যে প্রপোজাল সেটার দরকার হতো না। কারণ আমাদের তো আসলে তো আমরা বাঙালি, আমাদের তো আসলে যেটা মানে ফাঁক ফোকর খুঁজে কিভাবে করে ক্ষমতায় যাওয়া যায় এবং কিভাবে করে নির্বাহী ক্ষমতা মানে নিজের মানে কায়দায় রাখা যায়, এটা একটা আমরা মানে এই জায়গাটা খুঁজি, আমাদের রাজনীতিবিদরা খোঁজেন এই পথটা। তো সেটার জন্য কি হয়েছে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা এখন ফিরে আনলো, সেটা যদি আসলে খুব কোনো প্রশ্নাতীতভাবে যদি সেটা নির্বাচন করা যেত তাহলে তো আসলে এত প্রশ্ন আসতো না। কিন্তু দেখেন, বিএনপি তো এই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ করেছে। প্রধান বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু যে নাটকীয়তা দেখেছি সেটার মাধ্যমে কিন্তু বিএনপি এই কমিটমেন্ট ভঙ্গ করেছে। সুতরাং সেই জায়গা থেকেই এখন আমাদের আবার নতুন কায়দা খুঁজতে হচ্ছে যে আরো কত প্রশ্নাতীতভাবে আসলে এইটা সলভ করা যায়। কিন্তু দেখেন, এটা যখন আমাদের ঐকমত্য কমিশনে আমরা এতগুলো দল আলাপ আলোচনার মাধ্যমে কোনো জায়গায় আসতে পারলাম না, নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে হলো, তো এইখানে কিন্তু তখন আমরা জনগণের কাছে গেছিলাম। এখন এই যে বারবার করে আসলে জনগণের ভোটে নির্বাচিত যারা প্রতিনিধি তারা পার্লামেন্টে আছেন, তারা আসলে এই ব্রুট মেজরিটির যেই জায়গাটা সেটা তারা এইভাবে ইউটিলাইজ করছে। এইভাবে ইউটিলাইজ বলবো না, আসলে যে ব্রুট মেজরিটি মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে বাকশালী কায়দায় চলে যাচ্ছে, যে তারা যা বলবে, কারণ কণ্ঠভোটে তো যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এইটা বলার মাধ্যমে যেটা হয় যে বিরোধী দলের পক্ষ থেকে যেই কথাই আসুক সেটা তো আসলে গ্রান্টেড হচ্ছে না। তো এইখানে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে এই যে গণভোটের রায়টাকে বাস্তবায়ন করা, এবং এই যে জুলাই সনদে যেটা আসলে আমরা একমত হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা তো আমরা একমত হতে পারিনি, কিন্তু জনগণ তো একটা রায় দিয়েছে। সুতরাং জনগণের রায়টাকে আমার মনে হয় যে এখানে একদমই ফান্ডামেন্টাল জায়গা থেকে ধরে সেই আলোচনাটা হওয়া উচিত। এবং যদি সেটা সংসদেও হয়, সংসদে বারবার করে বলা হচ্ছে যে এই সংবিধান সংশোধন কমিটি, দেখেন আবার আমরা সংবিধান সংশোধনের কথা বলছি। আমাদের আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যেখানে পঞ্চম সংশোধনী দিয়ে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেওয়া গেছে এবং সেটাই আবার কিন্তু ফিরিয়ে আনা হলো। তার মানে আমরা কিন্তু সংশোধনের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে আজকে। তারপরে আমরা কি বলছি, আবার সংশোধনের দিকে যেতে চাচ্ছি। তার মানে পরবর্তীতে যে কোনো সরকার এসে আবার যাতে এই ব্যবস্থাটা বাতিল করে দিতে পারে সেরকম কোনো একটা বন্দোবস্ত আমরা রাখতে চাচ্ছি, কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের কাম্য নয়। 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের যে গুণগত একটা পরিবর্তন আমরা চাই, আমরা এই জনগণের কাছে ক্ষমতাটা দিতে চাই, আমরা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আটকিয়ে রাখতে চাই না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আসলে জনগণের যে রায়, যে গণভোট, সেই গণভোটের দিকে আমাদের সালাউদ্দিন আইয়ুবের কাছে ফিরছি। সংসদের পারফরমেন্স নিয়ে যদি আলোচনা আসে, সংসদে বিরোধী দলের ভূমিকায় জামায়াতের কার্যক্রম নিয়ে একটা বিশ্লেষণ, অপ্রাসঙ্গিক ভুল তথ্য নিয়ে বিতর্ক, অর্থ বিলে কোনো সংশোধনী প্রস্তাব না দেয়া, বাজেট নিয়ে সংসদ সদস্য আমির হামজার এক এক রকমের বক্তব্য, বাজেটের বক্তৃতায় ব্যাংক হাসপাতাল নিয়ে আলোচনা, এর বাইরে বরাদ্দের তালিকায় একজন সংসদ সদস্যের নিজের মেয়ের নাম দুইবার দেয়া, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, লোডশেডিং, এসব নিয়ে স্বতন্ত্র সদস্যদের যতটা কড়া সমালোচনা করতে দেখা গেছে জামায়াতের এমপিরা ততটা করেননি। সংসদে এমন পারফরমেন্সের কারণ কি? 2 মিনিট। ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, সংসদে জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে জনবান্ধব যে কর্মসূচিগুলো থাকা দরকার সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। জনবিরোধী যে কর্মসূচিগুলো সরকার দিয়েছিল সেটার তীব্র প্রতিবাদ করা হয়েছে এবং সরকার বিরোধী দলের এই প্রস্তাবের ভিত্তিতে, বিরোধী দলের এই বিরোধিতার ভিত্তিতে বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের এই প্রস্তাবটি গ্রহণ করতে বাধ্য হয়েছে জনবান্ধব করার স্বার্থে। তার মধ্যে যদি আমি একটু শর্ট আউট করে বলি, মুদি দোকানদার যারা আছে, খুচরা ব্যবসায়ী যারা আছে, তাদের উপর 0.20% কর আরোপ করার ব্যাপারে তার প্রস্তাব করেছিলেন, যেটা অগ্রিম কর। এটা
আমি নিজে সহ আমরা প্রায় 14 জন সংসদ সদস্য তীব্র বিরোধিতা করেছি, সেটা সরকার প্রত্যাহার করেছে। আমাদের জন্য সরকার নির্ধারণ করেছিল একজন ব্যক্তির জন্য 3,75,000 টাকা মানে করমুক্ত আয়সীমা, সেটাকে আমরা প্রস্তাব করেছিলাম 4 লক্ষ টাকা, সরকার সেটাকে 4 লক্ষ টাকা করতে বাধ্য হয়েছে। ব্যাংক লুটেরা যারা আছে তাদেরকে ফেরানোর জন্য ব্যাংক রেজুলেশন আইন করেছিল, আইনের 18 ক ধারা এখানে তারা ইয়ে করা হয়েছিল, সেটাকে তীব্র বিরোধিতার প্রেক্ষিতে তারা বাতিল করতে বাধ্য হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেডিং বিশ্ববিদ্যালয়ে যে কর্পোরেট কর রয়েছে সেই করে 10% থেকে সরকার 5% করেছে। এটাতে সরকারি দলের সদস্যরাও অনেক কথা বলেছেন, বেসরকারি দল হিসেবে আমরা সেখানে কথা বলেছিলাম, সেই কথাগুলোকে সরকার মানতে বাধ্য হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদের মৌলিক জায়গা ছিল এই বাজেটে যাতে দুর্নীতি এবং অপচয় রোধ করা যায়, এই বাজেটে যে ঘাটতি বাজেট, সেই ঘাটতি বাজেটটাকে যাতে উপযোগী করা যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যে তারা এটা বলেছেন। সর্বশেষ তারা এই কথা বলেছেন। আমরা এই বাজেট বক্তব্যের পাশাপাশি বাজেটের বাইরেও একটা ছোট অংশ থাকে যেখানে এলাকার সমসাময়িক ইস্যুগুলো নিয়ে কথা বলার সুযোগ থাকে। সেখানে যে মৌলিক ইস্যুগুলো ছিল তোর মধ্যে স্বাস্থ্য খাত ছিল, হাসপাতালের অবস্থা, আপনি 20 সেকেন্ড বলেন। উপজেলা বিশেষজ্ঞ ডাক্তারের কথা ছিল, রোগীর অপ্রয়োজনীয় টেস্ট, এগুলোর কথা ছিল। এর প্রেক্ষিতে সরকারি দল একেবারে মৌলিকভাবে যে পরিবর্তনগুলো আনা দরকার অনেকগুলো সরকার এখানে আনতে বাধ্য হয়েছে। এবং আজকেও মাননীয় আইনমন্ত্রী আমাদের একটা বিল এনেছিলেন, শাহজাহান চৌধুরী সাহেব, সুদের ব্যাপারে মদের ব্যাপারে। এই বিলটির ব্যাপারে আইনমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলকে এবং এটা বাস্তবায়ন করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। তিনি আরেকটি বিল এনেছেন, সেটাও আইনমন্ত্রী গ্রহণ করেছেন। মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে আসি। সংসদের পারফরমেন্স নিয়ে সরকার দলের ভূমিকা নিয়েও কিছু সমালোচনা আছে, মন্ত্রীদের অনুপস্থিতি, অর্থের সংসদীয় কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বাজেট বক্তৃতায় অনেকে বাজেট নিয়েই কথা বলেননি, পোশাক নিয়েও বিতর্ক হয়েছে। এছাড়াও কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিলের কপি সব সদস্যকে 3 দিন আগে সরবরাহ করার নিয়ম থাকলেও তা ব্যর্থের অভিযোগে 28 জুন ওয়াকআউটও করেছে বিরোধী দল। প্রশ্নটা হচ্ছে, বিএনপি তো সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, অনেকেই আগেও সংসদ সদস্য ছিলেন, তারপরও এই সমন্বয়হীনতার অভিযোগগুলো কেন, সমস্যাটা কোথায়? আপনি 3 মিনিট 20 সেকেন্ড বলবেন। আমার মনে হয় আপনার খুব বড় ধরনের সমন্বয়হীনতার মধ্যে আমরা নাই। কখনো কখনো কিছু ব্যত্যয় হয়তো আমাদের চোখে পড়েছে, আমার মনে হয় যে সামনে ঠিক হয়ে যাবে। আর আমরা আপনার এই সংসদটা কিন্তু আপনার বাংলাদেশের সংসদীয় যে রাজনীতির ধারা, সেই সংসদীয় রাজনীতির ধারা থেকে কিন্তু এই সংসদটা বের হয়ে আসার চেষ্টা করছে আর কি। আমরাও চাই যে সংসদীয় রাজনীতির যে ধারা, পুরনো যে ধারা, সেই পুরনো ধারা থেকে বর্তমান সংসদে জুলাই আগস্ট পরবর্তী এই সংসদ বেরিয়ে আসতে সক্ষম হবে আর কি। তো সংসদের ভেতরে সরকারি দল আছে, সরকারি দল যেমন আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করবে, একই সাথে বিরোধী দলও কিন্তু আপনার সংসদে একটা কার্যকর ভূমিকা পালন করছে এবং পালন করবে বলে আমরা আশা করি। এবং বিরোধী দল কেবলমাত্র বিরোধিতা করার কারণেই আপনার বিরোধিতা করবে, এই ধারা থেকেও কিন্তু বিরোধী দলকে বের হয়ে আসতে হবে। এবং এই সংসদের এই আপনার এই সাম্প্রতিক আজ পর্যন্ত সংসদের যে কার্যক্রম পরিচালিত হয়েছে, এই কার্যক্রম আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে আপনার বিরোধী দল কেবলমাত্র বিরোধিতা করার জন্যে আপনার বিরোধিতা করছে না, আবার সরকারি দল 2/3 মেজরিটি নিয়েও কিন্তু সরকারি দল আপনার সংসদে তার আপনার যে কর্তৃত্ব, তার যে আপনার সংসদে তার যে আপনার একটা আধিপত্য, সেটা তার কিন্তু কোনো বহিঃপ্রকাশ কিন্তু তার আচরণে কর্মকাণ্ডে কিন্তু আমরা কিন্তু দেখব না আর কি। সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে আপনার সরকারি দলের আপনার দায়িত্বশীল আচরণ এবং বিরোধী দলেরও একটা দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এই সংসদ কিন্তু অনেক আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর, প্রাণবন্ত এবং মানুষের অনেক বেশি প্রত্যাশা কিন্তু পূরণে সক্ষম হচ্ছে আর কি।
তো আপনার কখনো কখনো আপনার আমাদের সরকারের আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীদের আপনার নানা রাষ্ট্রীয় কাজ সরকারি কাজে তাদের ব্যস্ততা থাকে, যে কারণে হয়তো কখনো কখনো সরকারের একজন মন্ত্রী কিংবা সরকারের একাধিক প্রতিমন্ত্রী হয়তো আপনার সংসদীয় আপনার কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে একটা বিলম্ব হয় কিংবা অংশগ্রহণ করা সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু এটা কিন্তু একটা নিত্যদিনের ঘটনা না, এটা কিন্তু খুবই আপনার একটা মানে একেবারে মানে অস্বাভাবিক আপনার ঘটনা, হঠাৎ হঠাৎ ঘটে যাওয়া ঘটনা আর কি। তো আমরা যেটা আশা করি এবং আমরা যেটা বিশ্বাস করি যে প্রচলিত যে আপনার রাজনৈতিক ধারা, সংসদীয় রাজনীতির যে পুরনো ধারা, সেই ধারা থেকে বের হয়ে এসে এই সংসদটাকে আপনার একটা আপনার কার্যকর সংসদ হিসেবে পরিণত করার জন্য বিরোধী দল সরকারি দল সবাই মিলে দায়িত্বশীল আচরণ করছে, দায়িত্বশীল আপনার কর্মকাণ্ড পরিচালনা করছে এবং এই দায়িত্বশীলতার মধ্য দিয়েই আমাদের সামনে আমাদের সকল ইস্যুরই আমরা একটা ইতিবাচক নিষ্পত্তি করতে পারবো, যেই ইতিবাচক নিষ্পত্তিটা আমাদের দেশের জনগণ আশা করে। কারণ জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে আমরা এই জুলাই মাসে দাঁড়িয়েই কিন্তু আজকে এই আপনার এই বক্তব্য রাখছি। এই জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে দেশের মানুষও কিন্তু আশা করে একটা নতুন সংসদ, একটা নতুন সংসদীয় একটা ধারা, নতুন সংসদের আপনার নতুন ধারার কার্যক্রম, এটা কিন্তু দেশের মানুষও আশা করে। এবং আমরা বিশ্বাস করি যে সরকারি দল বিরোধী দল আমরা সবাই মিলে জুলাই আগস্টের যে চেতনা, জুলাই আগস্টের ভেতর যে মানুষের মধ্যে গড়ে ওঠা যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। মুনিরা শারমিনের কাছে আসি। একই বিষয়ে সংসদের পারফরমেন্স, আপনাদের জোট সঙ্গী জামায়াতের পারফরমেন্স নিয়ে বলা হচ্ছে নিষ্প্রভ। আপনাদেরও আছে 8 জন, নিজেদের পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করবেন? 3 মিনিট। ধন্যবাদ। আমি আসলে মনে করি যে মানে জামায়াতের কথা আসলে আমি বলতে পারবো না, যেহেতু ভাই আছেন, ভাই নিজেদের পারফরমেন্স বলেছি 8 জনের। আমাদের 8 জনের কথা যদি বলি, যে আমাদের যারা সংসদ সদস্য হিসেবে সংসদে আছে তারা যথেষ্ট অ্যাক্টিভলি তারা চেষ্টা করছে, যে যেটা একেবারে শুধুমাত্র এমন না যে শুধুমাত্র বাজেট সংক্রান্ত, বাজেট যেহেতু বাজেট অধিবেশন, বাজেট নিয়ে তো বেশি কথাবার্তা হবে স্বাভাবিক, কিন্তু এর মধ্যে দিয়েও আসলে যতটুকুই বক্তব্য রাখা যায় যে আসলে জনঘনিষ্ঠ যে বিষয়গুলো সাধারণ মানুষের, যেমন বিদ্যুতের দাম বৃদ্ধি থেকে শুরু করে যে বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ মানুষ শুনতে চায় সংসদে, যে আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কি কথা হচ্ছে। কারণ দেখবেন যে বাজেটের অনেক বিষয়ে কিন্তু আসলে মানুষ অত আগ্রহ পায় না। তো সেই জায়গা থেকে জীবন ঘনিষ্ঠ যে ব্যাপারগুলো, মানে দ্রব্যমূল্য থেকে শুরু করে বিদ্যুতের দাম থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমি দেখেছি যে আমাদের এনসিপির যেই সংসদ সদস্যরা, তারা একেবারে হান্নান মাসুদ থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো সামনের দিকে এসছে। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে বিরোধী দলের যে ভূমিকা, সেটা এনসিপির পক্ষ থেকে যারা আছে তারা ভালোভাবেই পালন করতে পারছে। এবং কর্মসংস্থানের বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমাদের নতুন সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত নারী আসনের যিনি গেছেন নুসরাত, তারও একটা বক্তব্য খুব সাড়া ফেলেছে, যে আসলে আমরা এখন তো আসলে তরুণ রাজনীতিবিদ, কিন্তু আসলে তো কর্মসংস্থানের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা 5 আগস্ট পরবর্তী সময় আমাদের নতুন করে ভাববার একটা সুযোগ এসছে। তো এই যে কিভাবে করে, এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কর্মসংস্থান তারা 4 মাস চলে গেছে, যদিও আমি জানি না যে তারা কর্মসংস্থান তো অনেক করার কথা, তাদের যেরকম কমিটমেন্ট, তো সেই জায়গা থেকে আমি কোনো দেখি নাই তাদের আসলে তারা কি নিয়েছে আমি জানি না। তবে এখান থেকে আমরা যেটা বলার চেষ্টা করেছি, যে যেটা আসলে যেই বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ মানুষ কথা শুনতে চায়, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো সেটা সামনের অধিবেশনে আসবে, সেটা নিয়েও কিন্তু আমাদের দল তারা বলছে যে এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে। সেটা হচ্ছে যে জুলাই সনদের যে কমিটমেন্টটা ছিল এবং গণভোটের রায় বাস্তবায়ন। তো এই জায়গা থেকে এই যে বারবার করে যে একটা সংশোধন কমিটির কথা আসছে, সেই কমিটিতে যে আমরা যাব না, এটা আমাদের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত বলছি। কারণ আমরা চাই যে একেবারে সাধারণ মানুষের সাথে যে কমিটমেন্টটা রাজনীতিবিদদের, সেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কারণ একজন রাজনীতিবিদের সঞ্চয়ই হচ্ছে সাধারণ মানুষের সাথে কমিটমেন্ট। সুতরাং এই কমিটমেন্ট যদি সরকারি দল ভাঙে, সেখানেও আমরা বিরোধী দল হিসেবে সেটা চেষ্টা করছি যে সেটা মনে করিয়ে দেওয়া বারবার করে। জি, ধন্যবাদ আপনাকে। তাসলিমা আক্তারের কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আমরা এই মুহূর্তে আলোচনা করছি সংসদের পারফরমেন্স নিয়ে। সরকার দল এবং বিরোধী দল দুই দলেরই পারফরমেন্স নিয়ে বেশ কিছু বক্তব্য আছে। সেই জায়গায় আপনি বিরোধী দল এবং সরকার দলের সংসদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন? যেমন বিরোধী দলে জামায়াতে ইসলামীও আছে, এনসিপিও আছে, এবং আপনারাও আছেন সরকার দলীয় জোটের সঙ্গে। 2 মিনিটের মধ্যে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আসলে যে জুলাই মাসে এই আলাপটা হচ্ছে আপনাদের টিভিতে, তো জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা হাজারো প্রাণের বিনিময়ে কিন্তু এই সংসদ পেয়েছি। ফলে অন্য যে কোনো সংসদের থেকে এই সংসদের চরিত্র, বৈশিষ্ট্য সবকিছু আমি মনে করি ভিন্ন।
সরকার দলে থাকুক বা বিরোধী দলে থাকুক, প্রত্যেকেই কথা বলছেন। এটা কিন্তু আগে আমরা যখন সংসদ অধিবেশন সম্পর্কে শুনতাম আমাদের খুব বেশি আগ্রহ ছিল না যে সংসদে আসলে একপাক্ষিকভাবেই কথা হবে, এবং সেখানে আসলে বিরোধী দলের মতামতকে বারবার নানাভাবে আসলে বিঘ্ন ঘটানো হয়েছে এবং তাদের মত প্রকাশের যে জায়গা সেটা আসলে ছিল না। তো বর্তমান সময়ের সংসদে বাইরের যারা, সংসদের বাইরে আমরা যারা আছি, আমরা কিন্তু উৎসাহ নিয়ে দেখি এবং এখানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনার ক্ষেত্রে এখানে যারা অংশগ্রহণ করছেন তাদের অনেকেই আছেন যারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছেন এবং যারা প্রথমবারের মতো সংসদে এসছেন। ফলে এটা সরকারি দল, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলে এবং বিরোধী দলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক ধরনের নতুন নির্যাতিত আন্দোলনের মধ্যে থাকা ব্যক্তিবর্গরা এসছেন। ফলে সেইটা একটা ইতিবাচক দিক আমি মনে করি, এবং কথা বলার জায়গাটা আছে সেটাও ইতিবাচক দিক। সবসময় যে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সরকারি দল বা বিরোধী দলের মতামত পাচ্ছি এটা বলা যাবে না, কিন্তু আমি মনে করি যে এইটা একটা নতুন গণঅভ্যুত্থান পরবর্তী একটা নতুন সংসদ, যেই সংসদে আমরা আসলে আশা করি যে সকলে আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন কোন জায়গায় পাচ্ছেন না, এক্সপেকটেশন পূরণ হচ্ছে না? একটা তো হচ্ছে যে ধরেন আপনি এখানে আলোচনা হচ্ছিল বাজেট নিয়ে, আলোচনাটা আসলে আরো কিরকম হলে ভালো হতে পারতো। তো এরকম অনেক বিষয় হইতে পারে যে আসলে ধরেন প্রধানমন্ত্রীর মতামত নিয়ে কারো মতামত থাকতে পারে, বিরোধী দলের যারা যেখানে তরুণ যারা বক্তব্য রাখছেন সংসদে তাদের কারো কারো বক্তব্য আমার কাছে মনে হয় যে অনেক বলতে পারবেন। এবং আবার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে আসলে যেই ধরনের প্রত্যাশা অনুযায়ী অনেক সময় মনে হচ্ছে যে আসলে প্রত্যাশার কাছাকাছি যাচ্ছে না। আসলে সেটা খুব ধরে ধরে শব্দ ধরে আমার মনে হয় এখানে বলার কিছু নাই। তারপরেও আমি মনে করি যে বর্তমান সংসদ আমাদের জন্য একটা আশার দিক, এটুকুই আমার কাছে মনে হয়। জি, আমরা একদম শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটার বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আজ পঞ্চদশ সংশোধনীর যে আপিল বিভাগের যে রায়, সেই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরল আমাদের ইলেকশন যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে। সেই জায়গায় আবার এখন একটা বিষয় আলোচনায় আসছে, সেটি হচ্ছে তাহলে এই সরকারের গঠন কি হবে, সরকারের প্রধান কি হবে। এটা নিয়ে জুলাই সনদেও ইয়ে হয়েছে, ঐকমত্য কমিশনেও বেশ আলোচনা হয়েছে। এর মধ্যে নোট অফ ডিসেন্টও ছিল, বিএনপি এবং আপনাদেরও বোধহয় নোট অফ ডিসেন্ট ছিল, সেটি হচ্ছে যে র্যাঙ্ক চয়েস সংক্রান্ত একটি। সো সেই জায়গায় এখন যদি আমরা আসলে বলি, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে আপনারা কি সরকার দলের সাথে একমত, নাকি আপনাদের আলাদা কোনো অবস্থান আছে? 3 মিনিট। 2011 সালে এই পঞ্চদশ সংশোধনীটা হয়েছিল, আমরা সবাই জানি যে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের যেই বিধানটা ছিল সেই বিধান সেই সংশোধনীর মধ্য দিয়ে উঠে যায়, এবং পরবর্তীতে শুধু সেটাই না, সেখানে গণভোট, রাষ্ট্রের পরিচয়, এখানে কিভাবে আসলে রাষ্ট্রের প্রধানের স্বীকৃতি হবে, সেখানে কোন ছবি টাঙানো হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আসলে এই পঞ্চদশ সংশোধনী করা হয়, যার মধ্য দিয়ে আসলে একভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে ভোটাধিকার যেভাবে একটা অনাস্থার মধ্য থেকেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের জায়গাটা উঠে যাওয়ার কারণে আবারও আসলে এখানে একদলীয় ক্ষমতার প্রভাবের মধ্য দিয়ে নির্বাচনগুলো হওয়া এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছিল। ফলে এটা উঠে আজকে যে পঞ্চদশ সংশোধনীর রায়টা যে আপিল কোর্টের মধ্য দিয়ে বাতিল হলো, সেটার মধ্য দিয়ে জনগণের মধ্যে আবার একটা আস্থার জায়গা তৈরি হওয়া এবং ঐক্যমত্যের জায়গাতে কাজ করা, একটা জাতীয় ঐক্যমতের সুযোগও আমার কাছে মনে হয় এখানে তৈরি হয়েছে। এবং এইটা শুধু আসলে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে বা গণভোটের মধ্য দিয়েই যে আসলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন ভবিষ্যতে পাবো, আস্থার পাবো, এটা একটা প্রাথমিক ভিত্তি আমি মনে করি। কিন্তু এটার সাথে সাথে নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং এখানে প্রশাসনের অবস্থা, দলীয়করণের যে জায়গাগুলো আমরা বিগত সময় দেখেছি, সেগুলোর জায়গা যদি মানে ফিরে আসে, তাহলে আসলে শুধু পঞ্চদশ সংশোধনীর বাতিলেই সমস্ত কিছু আমাদের যে পাওয়া সেটা হবে না। কিন্তু আমরা মনে করি যে এটা আসলে এই রায়টা একভাবে আমাদের জন্য একটা ইতিবাচক দিক, এবং এটার মধ্য দিয়ে আমরা হয়তো আবারও নতুন করে যে এখানে একসাথে কাজ করার ন্যূনতম ঐক্যের ভিত্তিতে, সেটার কিছু পথ এখানে এই সংশোধনের মধ্য দিয়ে তৈরি হবে। আচ্ছা, এখানে সালাউদ্দিন আইয়ুবী তিনি এই প্রশ্নের উত্তরে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন। সেটি হচ্ছে সরকার বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার আসলে গঠন করতে পারবে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, এবং তিনি এটিও অভিযোগ করেছেন বাকশালী কায়দায় এই পুরো বিষয়টিকে যদি ডিল করা হয় সেক্ষেত্রে জনগণ এটা মেনে নিবে না। আপনি কি বলবেন? সরকারের অর্থকরী হিসাবের কমিটির আজকে প্রধান করা হয়েছে বিরোধী দলের একজনকে। তো এই লক্ষণগুলো আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা ভালো দিক, এবং সরকারের বর্তমান সময়ে সরকারেরও একটা আকাঙ্ক্ষা আছে সকলকে নিয়ে
ঐক্যবদ্ধভাবে কাজ করা। এবং আগে আমরা যেটা দেখেছি যে একটা বিভাজনের রাজনীতি এখানে ছিল, মানুষ মানে রাজনৈতিক দলের মধ্যে নাগরিকদের মধ্যে নানাভাবে বিভেদ তৈরি করা হয়েছিল, সেইগুলোর বাইরে যে এই যে ঐক্যমত্যের ভিত্তিতে বা ঐক্যের একটা আহ্বান নিয়ে যে কাজ করা, সেটার একটা জায়গা আছে। এই শঙ্কা তো থাকতেই পারে যে আসলে তত্ত্বাবধায়ক সরকারও যেই বাস্তবতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আকাঙ্ক্ষা সেটা আসলে ফুলফিল হবে কিনা, সেটা সেই শঙ্কা থাকতে পারে। কিন্তু সেই জায়গা যাতে তৈরি না হয় সেটার জন্য সকল দলকে কাজ করতে হবে এবং নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে যাতে করে কোনো ব্যবস্থার সুবিধা নিয়ে ধন্যবাদ আপনাকে, ক্ষমতাবানরা আপনার কিছু নির্ধারিত করতে না সময় পারে। শেষ হয়েছে। লোহা গরম হয়ে লাল হতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিকঠাক মতোই পেটাবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি, কিন্তু এখন আমাদের কোনো বন্ধুর ভাষা ও বক্তব্যে মনে হয় তারা জীবনে আমাদেরকে কোনোদিন দেখেন নাই, ভুলে গেছেন এত তাড়াতাড়ি, স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনি যথেষ্ট। প্রশ্নটা হচ্ছে, জামায়াতকে কি আপনাদের অচেনা লাগছে কিনা? আপনাদের জোটে যখন ছিল আর এখনকার জামায়াতের মধ্যে পার্থক্য কি দেখছেন? 2 মিনিট। না, জামাতকে অচেনা লাগবে কেন? জামাত আমাদের চিরচেনা পরিচিত একটি রাজনৈতিক দল। জামাতকে আমরা বহু বছর ধরে আমরা চিনি আর কি। তো আমরা আপনার এই জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই 12ই ফেব্রুয়ারিতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই নতুন যাত্রা শুরু করেছি, সংসদের ভেতরে এবং সংসদের বাইরে। তো ফলে সংসদের ভেতরে জামাতের যে কার্যক্রম, জামাতের যে অবস্থান, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই। তো সংসদের ভেতরে জামাতের বক্তব্য আর সংসদের বাইরে জামাতের বক্তব্য একরকম কেন হবে? কারণ মাঠের বক্তব্য আর সংসদের ভেতরের বক্তব্য আপনার একরকম হয় না। তো ফলে জামাতের আপনার বাইরের যে বক্তব্য, সেই বক্তব্যে আমি আপনার খুব বিচলিত না। আমি আশা করি যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা আমরা ছিলাম, যারা আমরা আত্মত্যাগ করেছি, যারা জীবন দিয়েছি, যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, এবং এই জুলাই আগস্টের আপনার অভ্যুত্থানের পরে যারা এই পার্লামেন্ট পেয়েছি, এই সরকার পেয়েছি, এই বিরোধী দল পেয়েছি, এই রাজনীতি পেয়েছি, আমরা যেন আমাদের সকল কর্মকাণ্ডে আমরা যেন মনে রাখি যে আমাদের কোনো কর্মকাণ্ডে যেন আপনার এই যে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি, যে ফ্যাসিবাদের পতন আমরা ঘটিয়েছি, আমাদের কোনো কর্মকাণ্ডে যেন আমাদের কোনো ভুল পদক্ষেপে, কোনো ভুল কৌশলে যেন আপনার সেই ফ্যাসিবাদ যেন ফিরে আসবার কোনো সুযোগ না পায়। সেজন্য আপনার সরকারি দলের দায়িত্বটা অনেক বেশি। এটা যেমন সরকারি দলকে আপনার মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, দায়িত্বশীল ভূমিকা, দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, মানুষের জন্যে। একই সাথে আপনার বিরোধী দলকেও আপনার সরকারের আপনার ভুল ত্রুটি আপনার তার সমালোচনা করতে হবে, সরকারকে আপনার শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে, সরকারের সমালোচনা করতে হবে, ন্যায্য সমালোচনা, যৌক্তিক সমালোচনা করতে হবে। একই সাথে মনেও রাখতে হবে যে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো কৌশলী আচরণ কর্মকাণ্ড করা ঠিক হবে না যে কর্মকাণ্ডের ভেতর দিয়ে আমাদের কষ্টার্জিত গণতন্ত্র বিপদগ্রস্ত হয়ে পড়ে এবং দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই মানুষ হতাশ হয়ে পড়ে। জি, ধন্যবাদ। সালাউদ্দিন আইয়ুবের কাছে আসি। কি ধরনের ঝাঁকুনি দেবেন যে এক ঝাঁকুনি যথেষ্ট, এবং এইমাত্র যেটি আসলো সেটি হচ্ছে এমন কোনো পদক্ষেপ দেবেন না যেন ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ পায়? 2 মিনিট। আবারও ধন্যবাদ আপনাকে। দেখুন, জামাত ইসলামী সাধারণ মানুষের চিন্তাটাকে সবসময় সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। সাধারণ মানুষ বিএনপিকে এখন কিভাবে বিচার করবে? দেখুন, গত 17 বছর সাধারণ মানুষ বঞ্চিত ছিল। এই বাঞ্ছনার কারণে সাধারণ মানুষ এত বেশি তিক্ত, বিরক্ত, তারা তাদের এই সংস্কারগুলোকে, সমাধানগুলোকে দ্রুত দেখতে চায়। সেই চিন্তাটা জামাত ইসলামী লালন করে। দেখুন, বিএনপি সরকার এসেই কি করলো? জ্বালানির মূল্য নানা কারণে বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। এগুলো একেবারে নিত্যদিনের সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে বিএনপির যেই জনপ্রিয়তা নিয়ে সরকার ক্ষমতায় এসেছিল, সেই জনপ্রিয়তা আদৌ আছে কিনা এটা নিশ্চিতভাবে প্রশ্নের মুখে পড়েছে। একই সাথে জামাত ইসলামীর হিসাব যদি আপনি বলেন, জামাত ইসলামী গত নির্বাচনে 31.76% ভোট পেয়েছে
যেটা ভোটের হিসাবে কয়েক কোটি ভোট জামাত ইসলামী ইতিমধ্যে পেয়েছে। 68টি সিট পাইলেও জামাত ইসলামী 109টি আসনে একেবারে 10,000-এর কম ভোটে হেরেছে। যদি পরিসংখ্যানগত চিন্তাগুলো দেখেন, জামাত ইসলামের কোটি কোটি ভোটার, এর মধ্য দিয়ে মূল্য বৃদ্ধির কারণে মানুষের এই সরকারের প্রতি আস্থার ঘাটতি। পাশাপাশি আমি কয়েকটা বিষয় বর্তমান সরকারের একেবারে স্পষ্ট করে বলতে চাই, সেটা হলো প্রশাসন। যে প্রশাসনকে আমরা আজকে লালন করছি, এই প্রশাসন শতভাগ না হইলেও সিংহভাগ বলা যায় ফেসিবাদের আদলে গড়ে তোলা, ফেসিবাদের তৈরিকৃত প্রশাসন। দ্বিতীয় হলো, যার মধ্য দিয়ে সরকার আসলে টিকে থাকার চেষ্টা করে, আন্দোলন সম্পর্কে সংগ্রাম দমানোর চেষ্টা করে, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর আমি বলবো এখন পর্যন্ত একেবারে 90% বেশি সেই ফেসিবাদের চিন্তাকে লালন করে, ফেসিবাদদের ফিরিয়ে নিয়ে আসার জন্য এখন পর্যন্ত তারা স্বপ্ন দেখে। সুতরাং এই সরকারকে ঝাঁকুনি দিয়ে ফেলে দেওয়া এটা খুব অস্বাভাবিক কিছু না, এটা সিদ্ধান্তের ব্যাপার শুধু, আর কিছুই না। সুতরাং জামাত ইসলামী চাচ্ছে, ইতিমধ্যে আপনারা যদি খেয়াল করেন, জামাত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান সংসদে স্পষ্ট করে বলেছে যে আমরা চাই সরকার 5 বছর পূর্ণ করুক, কিন্তু গণ আস্থাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করে জনগণের প্রত্যাশাকে সবসময় পূরণ করে এ সরকার যেন তার সামনের দিকে আগায়, জনগণের আকাঙ্ক্ষাগুলোকে লালন করে যেন আগায়। সেই জন্য সরকারকে সঠিক পথে রাখতে জামাত ইসলামী সরকারের সংশোধনের জন্য কাজ করবে। ধন্যবাদ আপনাকে তসলিমা আক্তার। সরকারের জন্য এক ঝাঁকুনি যথেষ্ট বলা হচ্ছে, বিরোধী দল ঝাঁকুনি দিলে সরকার দিল জোট হিসেবে আপনাদের অবস্থান কি হবে, এবং একই সঙ্গে তিনি যেটি বললেন জনপ্রিয়তা, যেই জনপ্রিয়তা নিয়ে সরকার নির্বাচিত হয়ে এসেছে সেই জনপ্রিয়তা এখন আসলে কোন পর্যায়ে আছে এটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি দাবি করেছেন। 2 মিনিট। এক ঝাঁকুনি দেওয়া বা সংসদের ভিতরে চিৎকার করা বা সংসদের ভিতরে ওয়াকআউট করা, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাওয়া, এগুলো তো আমরা দেখছি এই জায়গাগুলো তৈরি হয়েছে, এগুলো তো একসময় করা যায় নাই। তো অনেক রকম রেটরিক থাকে রাজনীতিতে, তো সেই ধরনের শব্দ ব্যবহার করাই যেতে পারে, ওনারা করছেন। কিন্তু সরকারের মাত্র 5 মাসও হয় নাই, এখনই সরকারকে পেটানো, এইটা আসলে ঠিক আমার কাছে একটু মানে আমরা যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ করার জন্য একসাথে কাজ করার কথা ভাবছি, সেইখানে আসলে 5 মাসের মাথায় মানে পেটানো, এই ধরনের ভাষা বা সংস্কৃতির বাইরে এসে আমার মনে হয় আমাদের কাজ করার দরকার আছে। আর সরকারের আস্থা অনাস্থার ব্যাপারটা, এটা তো ঠিকই যে সরকারকে প্রমাণ করতে হবে যে যেই বিগত সময়ে যারা ফ্যাসিবাদী সরকার ছিল তারা যে ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেই ভিত্তির বাইরে এসে সরকারকে ভূমিকা রাখতে হবে। আমরা জানি যে সংবিধানের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, একটা লুটপাট কেন্দ্রিক অর্থনীতি এবং এখানে যে একটা ভয়ের সংস্কৃতি বা একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেই জায়গাগুলোর মধ্যে বদল আনাটা খুব জরুরি। এখনও যদি বা সামনে যদি এমন হয় যে ধরেন আগের যে অবস্থাটা ছিল গত 17 বছর ধরে আমরা দেখেছি আমরা নিজ দেশেই কথা বলতে পারি নাই, আমরা কথা বললেই আমাদের জানের ভয়, আমাদের চাকরি হারানোর ভয়, আমাদের বদলি হয়ে যাওয়ার ভয়, আমাদের মানে নেতাদের, রাজনৈতিক নেতাদের দেউলিয়াত্ব, অন্তঃসার শূন্যতা, তাদেরকে আমলাতন্ত্র নির্ভর করেছে এবং তারা যেহেতু লুটপাট কেন্দ্রিক রাজনীতির উপর ভর করেছিল গত 17 বছর, তারা সেটার ভাগিদার আমলাতন্ত্রকেও করেছে এবং পুরো সিস্টেমটাই একটা লুটপাট কেন্দ্রিক ব্যবস্থার মধ্যে ছিল। তাহলে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে যখন সরকার সেই জায়গাটার থেকে বেরিয়ে এসে নতুন সংস্কৃতি, নতুন উৎপাদনশীল অর্থনীতির মধ্যে যেতে পারে, সংবিধানের পরিবর্তন করতে পারবে, তখনই আসলে জনগণের কাছে শুধু পুরোনো দিনের গল্প করার সাথে সাথে যেমন আমরা আগের দিন ভালো বা আগের দিন খারাপ এই আলাপের থেকে তো মানুষ বেরিয়ে আসবে। ফলে সেই জায়গায় মানুষ শেষ পর্যন্ত জনগণের উপরেই আসলে ভর করতে হবে সরকারকে এবং জনগণের আস্থার জন্য ফ্যাসিবাদের যে ভিত্তিগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করে আগাতে হবে এবং সেখানে সরকার শুধু না, বিরোধী দল এবং জনগণকেও সার্বক্ষণিকভাবে আসলে সরকারকেও এই প্রশ্নের মধ্যে রাখা, সেই কাজ। জি, ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিন, জোটে গেলেও আদর্শগত নানান পার্থক্যের কথা বলেন আপনারা জামায়াতের সঙ্গে, আপনাদের কি মনে হয় এখনই কি ঝাঁকুনি দেওয়ার সময় এসেছে কিনা? এবং আরো একটি পয়েন্ট এখানে এসেছে, সেটি হচ্ছে যেই কাঠামো, সেই কাঠামোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদী এলিমেন্টগুলো রয়ে গেছে। 2 মিনিট। দেখেন, প্রথমত এটা যেই পরিস্থিতিতে এবং যেই সমাবেশ বলেন বা যেখানে বলেন, যেখানে বলা হয়েছে সেটা একটা রাজনৈতিক বক্তব্য, এটা আমরা সবাই বুঝি। তবে বিরোধী দলকে আসলে আমরা কেমন দেখতে চাই? বিরোধী দল আমরা এত বছর দেখেছি গৃহপালিত বিরোধী দল। এখন ঝাঁকুনি মার্কা কথা যদি আপনারা মানে মনে হয় যে এটা অনেক বেশি কথা, অতিকথন বা খুব শক্ত কথা, তাহলে আমার মনে হয় যে এই কথাটা জানে, বিএনপি নিজেও জানে যে এই কথাটা বিরোধী দলের কাছ থেকে তাদের শুনতে হবে, কারণ তারা গৃহপালিত বিরোধী দল নয়। সুতরাং এই কথাগুলো তো আমরা বহুদিন শুনিনি, এই জন্য আমাদের কাছে একটু অদ্ভুত লাগছে হয়তো। কিন্তু
এটা আমার কাছে মনে হয় কি যে সরকারি দলের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পজিটিভ বিষয় দেখছি, এটা কিন্তু সত্য যে পিএম এর অনেক গুড জেস্টার দেখছি। তারপরে আমরা দেখছি যে উনি নিজেই বলছেন ওরা ছবি অতি ব্যবহার না করার ব্যাপার, উনি সশস্ত্র বাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণে গিয়ে উপস্থিত হচ্ছেন, নানান ধরনের গুড জেস্টার কিন্তু আমরা দেখছি। কিন্তু এখানে কিন্তু আবার আরো অনেক ধরনের নেগেটিভ জায়গা আমরা দেখছি সরকার দলীয় লোকজনের। আমরা দেখছি যে মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কথা আমরা জানি, তিনি পারিবারিক উপজেলা বানাচ্ছেন, তারপরে হেলিপ্যাড বানাচ্ছেন, কারণ উনি তো আবার প্রতিমন্ত্রী, উনি তো আবার এমনি তো চলাফেরা করতে পারেন না। উপজেলা যদি হেলিপ্যাড একটা না থাকে তাহলে তো হেলিকপ্টার দিয়ে নামতে না পারবেন না আর কি, ওনার তো সময়ের অনেক দাম। এবং আপনি জানেন যে এই প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হয়ে উনি যত ধরনের আসলে ওনার যে বরাদ্দ সব ওনার উপজেলায় নিয়ে যাচ্ছেন, এবং প্রধানমন্ত্রীর উপজেলা যেটা আসলে ওনার আসন যেটা, সেখান থেকেও ওনার উপজেলায় 5 গুণ বেশি বরাদ্দ। তো এই জায়গাগুলো তো আমরা দেখছি স্পষ্ট করেছেন বিগত কয়েকদিন। ওনার আসলে স্পষ্ট না, ওনার স্পষ্ট হয় নাই আসলে। এখন বিষয়টা হচ্ছে শাক দিয়ে যদি মাছ ঢাকার চেষ্টা করেন তাহলে তো এটা মানুষ বোঝে। এখন নিজের মানে ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান, অর্থাৎ নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে যখন আপনি স্থানীয় সরকারের যতগুলো কাজকর্ম সব যদি নিজেরই করান, সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে, এটা আমার মনে হয় তিনিও জানেন। এবং আরও আমরা দেখছি যে দেখেন যে সরকার দলীয় যে ছাত্র সংগঠন, তাদের আমরা দেখলাম আবাসন ব্যবসায়ীর সাথে হেনস্থা করবার মতো একটা পরিস্থিতি, এবং তাদের ব্ল্যাঙ্ক চেকে সই নিয়ে আসলে তাদের কাছ থেকে চাঁদাবাজির একটা অভিযোগ। এবং সর্বোপরি আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা হতাশ। সুতরাং এই জায়গাগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করতে হবে, এবং এই জায়গাগুলো অ্যাড্রেস না করলে বিরোধী দলের কাছ থেকে ঝাঁকুনি মার্কা কথা এগুলো শুনতে হবে। এটা আমার মনে হয় যে এই গণতান্ত্রিক যে জায়গায় আমরা প্রবেশ করেছি সেখানে এটা একটা খুব যৌক্তিক জায়গা। জি, আবারও যদি আপনার কাছেই ফিরি, জুলাইকে বিষিয়ে তোলা হচ্ছে। আপনাদের সদস্য সচিব আখতার হোসেন তিনি বলেছেন জুলাইয়ের বিপক্ষে নানান কলাকৌশলের মধ্য দিয়ে অবস্থান নিতে চায় অনেকে চিত্রনায়িকা সেজে, অনেকে মডেল সেজে, অনেকে সিনিয়র সাংবাদিক সেজে, নানান কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করে টকশোতে এসে কথা বলার সমালোচনা করেছেন, এমনভাবে কথা বলে যেন তারা মত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করছে, কিন্তু বাস্তবতা সেটা নয়। জুলাইয়ের বিপক্ষে নানানভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা হচ্ছে। প্রশ্ন হচ্ছে তারা কি এমন সুযোগ পাচ্ছে যে জুলাইকে বিষিয়ে তোলা যায়? 2 মিনিট। দেখেন, তারা তো আসলে অনেক রকম সুযোগই পাচ্ছে। আমরা দেখছি যে এই একটা মিডিয়াতে বসে দাঁড়িয়ে এখন কথা বলছি, এবং কিন্তু মিডিয়ার বিরুদ্ধে আমি কথা বলছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে এমন অনেক মিডিয়া আছে যারা প্রোপাগান্ডা হাউস হিসেবে ইউজ হচ্ছে, এবং সেটা হচ্ছে তারা দিল্লির পক্ষ থেকে যেই একটা সংগঠন এত বছর বাংলাদেশে ছিল, যারা আসলে দিল্লি ভিত্তিক সংগঠন, ভারত ভিত্তিক একটা সংগঠন, যারা বাংলাদেশে একটা কার্যালয় নিয়ে এত বছর ছিল, আওয়ামী লীগ, তারা পতনের পরে দেখা যাচ্ছে যে তাদের আসলে কতভাবে প্রাসঙ্গিক করা যায় এই এজেন্ডা নিয়ে অনেক মিডিয়া বসে আছে। এবং তাদের এই জুলাইয়ের সাথে যারা জড়িত, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই মানুষগুলো আসলে রাস্তায় দাঁড়িয়েছে বিভিন্ন সময়, এবং আমি যদি বলি যে এই তরুণ যারা, তাদেরও নানানভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তাদের নানানভাবে ভিলিফাই করা, এবং জুলাই নিয়ে নানান ধরনের তর্ক তোলা, যেমন স্নাইপার কি আসলে ব্যবহার করা হয়েছিল কিনা, এটা আসলে কিভাবে আসলে কি যারা শহীদের সংখ্যা এত কিনা, বা আসলে শহীদ হতে আমরা দেখেছি কিনা, বা এটা আসলে অন্য কোনোভাবে করা হয়েছে কিনা, নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব তারা এই মিডিয়াগুলোতে এসেই কিন্তু তারা বলছেন, এবং তাদের কিন্তু মিডিয়া দিয়ে কিন্তু প্রাসঙ্গিক করা হচ্ছে। সুতরাং এই কথাগুলো আসলে জনগণের মধ্যে যাওয়া, এবং জুলাইয়ের যে শক্তিগুলো, যে যতগুলো শক্তি আছে, আমি যদি বলি যে সংসদে যেই কয়টা দল আমরা দেখি, তারা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন নিপীড়নের মাধ্যমে তারা গত 15 বছর কাটিয়েছে। তারা যদি বলেন যে লজিক্যাল এক্সপ্লেনেশন অথবা বিপরীত মতের কথা বলছেন বলেই আপনারা খেপে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার উত্তর কি হবে? দেখেন, বিপরীত মত এবং এই জুলাই গণ অভ্যুত্থানটাকে বিতর্কিত করা দুইটা কিন্তু আলাদা জিনিস। গণতান্ত্রিক জায়গায় বাকস্বাধীনতা থাকবে, কিন্তু বাকস্বাধীনতা যদি এমন হয় যে একটা গণ অভ্যুত্থান, এখানে তো আপনি ধরেন যারা কথা বলছে গণ অভ্যুত্থানটাকে তার তো ওন করবে না, কখনোই ওন করছে না, তাদের কথায় আপনি একটা খুব সহজ একটা স্বীকারোক্তি পাবেন। সেটা কি দেখবেন যে জুলাইয়ের সবচেয়ে কি ডক্টর ইউনূস খারাপ, অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে খারাপ, তারেক রহমান সে খারাপ, এবং সবচেয়ে ভালো হচ্ছে শেখ হাসিনা কোনো না কোনোভাবে শেখ হাসিনা আসলে যতটা। আপনাকে ধন্যবাদ। তাসলিমা আখতারের কাছে আসছি। জুলাইকে বিষিয়ে তোলা হচ্ছে বলে এনসিপির অভিযোগ, আপনি কি বলবেন? 2 মিনিট। জুলাইকে আসলে এখানে যেহেতু এটা বিশেষ করে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, আমরা 2 বছরে পা রাখতে যাচ্ছি, আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগোচ্ছি, সেটা 2 বছর হতে চলেছে। এবং আমরা জানি যে ফ্যাসিবাদী শক্তি গত 17 বছর মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং ধরাকে সরাজ্ঞান করে একটা মানে চিরস্থায়ী বন্দোবস্ত শাসন কাঠামোকে মনে করে সে যা খুশি তা মানুষের সাথে করেছে।
তো সেই জায়গা থেকে তাদের বিষয়েও একটা বিচারিক প্রক্রিয়া চলছে এবং তারাও মনে করছেন যে তাদের আসলে যে কোনোভাবে এই গণঅভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জনটাকে ধূলিসাৎ করার তাদেরও অনেক রকম চেষ্টা আছে। সেই চেষ্টার জায়গা থেকে এই মাস তাদের আমরা একটু বেশি নানা রকম চেষ্টা, সেটা আমরা নানা তৎপরতার মধ্যে দেখব এবং গণঅভ্যুত্থানের অর্জন যাতে কোনোভাবে নস্যাৎ না হয় এবং কোনোভাবে বেহাত না হয়, সেটার জন্য আসলে গণঅভ্যুত্থানের অংশীদার সকলেরই আসলে সতর্ক থাকা দরকার। কিন্তু আমি আবার এটাও মনে করি যে প্রত্যেকেরই যার যার মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার। আমরা যখন গত 15 বছরে যখনই কথা বলেছি, আমাদেরকে বিএনপি জামাত এইভাবে ট্যাগ করা হয়েছে, আমরা যেন সেই একই সংস্কৃতিটার পুনরাবৃত্তি না করি। যার যার মতামত তারা দেবে, সেই মতামতগুলোকে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত এবং আমাদের কাজের মধ্য দিয়ে সেগুলোর উত্তর দেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন আইয়ুবের কাছে ফিরছি। জামায়াত কি মনে করে জুলাইকে বিষিয়ে তোলা হচ্ছে? এই সুযোগ তারা কিভাবে পাচ্ছে? বিএনপির পক্ষ থেকে জুলাইয়ের চেতনা ব্যবসার অভিযোগ আছে, বিরোধী জোটের বিরুদ্ধে কি বলবেন? 2 মিনিট। আবার ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে গেছে হলো জুলাই। সুতরাং যারা ইতিহাস নিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে একেবারে এই বাংলাদেশকে নিজেদের সম্পদে পরিণত করেছিল, বাংলাদেশের মালিক বনে গিয়েছিল, তারা মনে করছে জুলাই যদি টিকে যায় তাহলে আমাদের মালিকানা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তারা মনে করছে যে বাংলাদেশের সবাই ছিল প্রজা, আমরা ছিলাম রাজা, আমাদের রাজত্বটা নষ্ট হয়ে যাবে যদি জুলাই টিকে যায়। সুতরাং জুলাইকে যে কোনোভাবেই হোক প্রশ্নবিদ্ধ করা হবে। আপনি জুলাইয়ের কথা বলছেন, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে এখন টিকে আছে, রাজপথে মাঝে মধ্যে মিছিল পর্যন্ত করছে। তারা মিছিল করে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এখানে আজকে মিছিল করতে এসেছি। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখন প্রধানমন্ত্রী মনে করছে না, তারা মনে করছে মাননীয় প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয় তাহলে জুলাই কিসের? জুলাই তো নাই, জুলাইয়ের কোনো অস্তিত্বই নাই। শেখ হাসিনাকে বিদায় করা হয়নি, শেখ হাসিনাকে খুন করার জন্যে পরিকল্পনা করা হয়েছিল, খুনের হাত থেকে বাঁচানো হয়েছে, এই কথা তারা বলছে। জুলাইকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই নতুন করে নতুন করছে না। দেখেন, এই যে বর্তমান রাষ্ট্রপতি বলেছেন, তিনি তার সাক্ষাৎকারে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, মানব জমিনের একটা সাক্ষাৎকারে বলেছেন। তার মানে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়েছে। তিনি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন, সেই চেষ্টাটা করা হয়েছে। সেই চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। এখন নতুন আঙ্গিকে, নতুনভাবে, নতুন প্রশ্ন তৈরি করে এই বিষয়গুলোকে আয়োজন করা হচ্ছে। সব সময় আমি মনে করি যতদিন আগামীর বাংলাদেশ টিকে থাকবে ততদিন এই জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে। যতই চেষ্টা করা হোক, শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত কথা বলবেই, কারণ এই রক্তের মধ্যে কোনো লোভ ছিল না। এই রক্তের মধ্যে একটা নতুন সে স্বপ্ন তৈরি করবে সেরকম কোনো স্বপ্ন ছিল না। শুধুমাত্র তার অধিকার, তার ভাই, তার বোন যে বঞ্চিত হচ্ছে, সে অধিকার প্রাপ্ত জন্যই সে জীবন দিয়েছে। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান বাবুল। আপনি মনে করেন কিনা জুলাইকে বিষিয়ে তোলার চেষ্টা হচ্ছে, এবং যদি সেটা হয় সেই সুযোগটা কেন পাচ্ছে তারা? 2 মিনিট। না, জুলাইকে আপনার বিষিয়ে তোলার চেষ্টা তো আছে। জুলাই নিয়ে যেমন আপনার ফেরি করার কোনো সুযোগ থাকা উচিত না, আবার জুলাইকে বিছিয়ে তুলবার যে অপচেষ্টা, সেই চেষ্টাকেও আপনার বরদাস্ত করবার কোনো সুযোগ আমাদের নাই। মত প্রকাশের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। আপনি আপনার মত প্রকাশ করবেন, আমি আমার মত প্রকাশ করব, এই স্বাধীনতায় আমি বিশ্বাস করি। কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি ৭১-এর বিরুদ্ধে কথা বলবেন, ওই স্বাধীনতা আমি আপনাকে দিতে পারবো না। মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি জুলাইয়ের রক্তক্ষয়ী অভ্যুত্থানকে আপনি অস্বীকার করবেন, জুলাইয়ের চেতনাকে আপনি পদদলিত করবেন, ওই স্বাধীনতা আমি আপনাকে দিতে পারবো না। তো আজকে আপনার ওই পতিত আপনার ফ্যাসিস্টদের আপনার দল এবং সংগঠনের পক্ষ থেকে আপনার ঝটিকা মিছিল, আপনার গুপ্ত আপনার কর্মকাণ্ডের নানা আপনার খবরাখবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা দেখি, কিংবা জাতীয় আপনার সংবাদ মাধ্যমে কখনো কখনো প্রচারিত হয়। আমি এইসব আপনার ঝটিকা মিছিল কিংবা আপনার গুপ্ত কর্মকাণ্ড নিয়ে আমি আপনার খুব অস্থিরতা আমি ভুগি না। আমি আপনার বলতে চাই যে আমরা যারা আপনার এই জুলাই আগস্ট পরবর্তী যারা আপনার রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করছি সংসদের ভেতরে এবং সংসদের বাইরে, আমরা যদি আপনার যার যার জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ করি, যার যার জায়গায় থেকে দায়িত্বশীল কর্মকাণ্ড করি
এবং দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, মানুষের জন্য যদি আমরা কাজ করি, ইতিবাচক কাজ করি, ইতিবাচক কর্মকাণ্ড করি, দেশকে যদি আপনার গণতান্ত্রিক ধারায়, সমৃদ্ধির ধারায় যদি আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হই, আমরা আশাবাদী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে একটা ইতিবাচক ধারায়, অগ্রগতি সমৃদ্ধির ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা এবং প্রচেষ্টার কোনো কমতি নাই। জি। এবং আমি বিশ্বাস করি যে এটা অব্যাহত থাকলে ধন্যবাদ আপনাকে, আপনার বার্তাটা পেয়েছি। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল, সালাউদ্দিন আবি, মনিরা শারমিন এবং তাসলিমা আক্তার, আপনাদের চারজনকে ধন্যবাদ আজকের রাজনীতিতে আসার জন্য। দর্শক, রাজনীতিতে কোনো শেষ নেই, আমরা ফিরবো আগামী রোববার ঠিক রাত 9টায়, আমাদের সঙ্গেই থাকবেন।